আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না, বলছেন ডক্টর ইউনূস। 500 থেকে 1000 টাকায় ভোট কিনে এমপি হওয়ার দিন শেষ, বলছেন আবু হানিফ। জানাবো, ঢাবিতে হল রাজনীতি নিষিদ্ধ হলে ছাত্রদলের কমিটি বহাল থাকবে, বলছেন রাকিব। জানিয়ে দিব, সরকার পুরোপুরি নিরপেক্ষ নয়, ইসিকে নিরপেক্ষ দেখতে চায় জাপা। এবং সর্বশেষ জানাবো, রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে চার্জশিট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না, বলছেন ডক্টর ইউনূস। মালয়েশিয়ার সরকারি সফরে গিয়ে সংবাদ মাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সংবাদ মাধ্যমটিকে বলেছেন, যদি বৈধ না হয় তাহলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না। এই জন্য তিনি নিশ্চিত করবেন সবার কাছে যেন গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন এবং উপভোগ্য একটি নির্বাচন হয়। তিনি বলেন, আমার কাজ হলো গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন এবং উপভোগ্য নির্বাচন করা। আমরা আমাদের নির্ধারিত এসব লক্ষ্য অর্জনের কাছাকাছি যাচ্ছি। আমাদের অনেক কিছু সংস্কার করতে হবে, কারণ আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে সেটি কারচুপি এবং অপব্যবহার করা হয়েছে। এছাড়া সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কথা বলেছেন তিনি। প্রধান উপদেষ্টা জানান, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে কথা বলেছেন তিনি। বৈঠকে তিনি আহ্বান জানিয়েছেন যেন হাসিনাকে ভারতে চুপ রাখা হয়। তিনি বলেন, মোদী আমাকে জানায় সামাজিক মাধ্যমে নিয়ন্ত্রণ তারা করতে পারে না। আমরা হাসিনাকে ভারত থেকে আনার জন্য যুদ্ধ করব না। আমি মোদীকে বলেছি, আপনি হাসিনাকে রাখতে পারেন, কিন্তু তার বিরুদ্ধে আমাদের বিচার চলবে। কিন্তু হাসিনাকে বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশে এখনও তার অনেক সমর্থন রয়েছে। বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য তার সমর্থকরা যা করেছিল তারা আবারও একই কাজ করতে পারে, যোগ করেন ইউনূস। পাকিস্তান ও চীনের সঙ্গে ভালো সম্পর্ক আছে জানিয়ে প্রফেসর ইউনূস বলেছেন, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চান তিনি। ভারত চাইলে বাংলাদেশে বিনিয়োগ করতে পারে, চাইলে যে কেউ বিনিয়োগ করতে পারে। বিষয়টি হলো সুযোগের ব্যবহার। শুধু চীনকে যে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে, বিষয়টি এমন নয়। 500 থেকে 1000 টাকায় ভোট কিনে এমপি হওয়ার দিন শেষ, বলছেন আবু হানিফ। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতির সমীকরণ পাল্টে গেছে। মানুষ এখন অনেক সচেতন এবং প্রতিবাদী। আগের মতো কেন্দ্র দখল কিংবা 500 থেকে 1000 টাকায় ভোট কিনে এমপি হওয়ার দিন শেষ। জনগণ তার পছন্দ মতো যোগ্য নেতৃত্বকে বাছাই করবে। আবু হানিফ বলেন, স্বাধীনতার পর থেকে কিশোরগঞ্জ অনেক বড় বড় নেতা পেয়েছে, কিন্তু এই এলাকায় মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা নেতৃত্ব দিয়েছেন। এই তরুণরা প্রমাণ করেছে কোনো ভয়ের কাছে তারা আপোষ করে না। এই তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে হবে। কিশোরগঞ্জে মানুষ আগামী নির্বাচনে তরুণ নেতৃত্বকে বেছে নেবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। 1 বছর পেরিয়ে গেলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে পারে নাই। বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী অপরাধীদের আটক করলেও কয়েকদিন পর জামিনে বের হয়ে আসে। তারা আবারও অপরাধে যুক্ত হচ্ছে। এসব অপরাধীদের অনেকের নামে 15 থেকে 20টি পর্যন্ত মামলা রয়েছে। আবু হানিফ বলেন, এ সরকারের আসর আমলে শীর্ষ অনেক সন্ত্রাসী জামিনে বের হয়েছে। অপরাধীদের আটকে পাশাপাশি বিচার নিশ্চিত করা না গেলে অপরাধ কমবে না। জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষ চায় 54 বছরের রাজনীতি সংস্কৃতি পরিবর্তন হোক, বিদ্যমান কাঠামো সংস্কার হোক। পুরনো ব্যবস্থা এখন আর জনগণ চায় না। মানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে সংস্কার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, গণঅভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। সংস্কার ও বিচারে দৃশ্যমান অগ্রগতি ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ের ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল, সে ফ্যাসিবাদ জনগণ আর মেনে নেবে না। ঢাবিতে হল রাজনীতি নিষিদ্ধ হলেও ছাত্রদলের কমিটি বহাল থাকবে, বলছেন রাকিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনীতি নিষিদ্ধের দাবি থাকলেও ছাত্রদল ঘোষিত হল কমিটিগুলো বহাল থাকবে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রাকিব জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং ডাকসু কেন্দ্রীয় ছাত্র রাজনীতির রূপরেখা নির্ধারণের লক্ষ্যে উপাচার্যের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। তিনি বলেন, কারা সাইবার বুলিং করছে, গুপ্ত ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং অপসংস্কৃতি জন্ম দিচ্ছে বা বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে বলে আমাদের আশ্বস্ত করেছেন। আমাদের হল কমিটিগুলো বিদ্যমান থাকবে। এর আগে 9ই আগস্ট ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হল শাখার নতুন কমিটি ঘোষণা করে। একই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠনের কমিটি ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়। বিক্ষোভের মুখে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন,
রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে বলেন 2024 সালের 17 জুলাই হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটিই বহাল থাকবে। প্রত্যেক হল প্রশাসন নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেবে। রাকিব বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলোতে গুপ্ত ছাত্র রাজনীতির প্রতি অনীহা দেখিয়েছেন। গুপ্ত ছাত্র রাজনীতি বন্ধে তারা কাজ করবে বলে জানিয়েছে। সচেতন ছাত্র সংগঠন হিসেবে আমরা সবসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আছি। ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে গুপ্ত রাজনীতির অভিযোগ তুলে তিনি বলেন, ছাত্রলীগ যেভাবে হলগুলো দখল করেছিল, ছাত্র শিবিরও গুপ্ত রাজনীতির মাধ্যমে হলগুলো দখল করে নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপে ছাত্রদলকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। এ বিষয়ে আমরা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছি। ছাত্রলীগের চিহ্নিত নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, আগামী শনিবারের মধ্যে হয়তো ক্যাম্পাসে গুপ্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে ছাত্র রাজনীতির প্রকৃতি ও ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রশাসনের আপডেট পাবো। তার অভিযোগ, আমরা ছাত্রদল মব ও সোশ্যাল মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ অক্ষুণ্ণ রেখে গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার লক্ষ্যে প্রচলিত ছাত্র রাজনীতির গঠনমূলক ভূমিকা নিয়ে সুপারিশ প্রণয়নের জন্য 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 11 আগস্ট SMT সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন 3 শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে সই করেন ডেপুটি রেজিস্ট্রার সৈয়দা মাসুদ আক্তার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি দ্রুততম সময়ের মধ্যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত রূপরেখা সুপারিশ করবে। প্রয়োজনে তারা 3 জনের কো-অপ্ট করতে পারবে। সরকার পুরোপুরি নিরপেক্ষ নয়, ইসিকে নিরপেক্ষ দেখতে চায় জাপা। সরকার পুরোপুরি নিরপেক্ষ না হওয়ায় বিষয়টি সমস্যা মনে করেছে জাতীয় পার্টি। তবে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে আহ্বান জানিয়েছেন দলটি। তিনি বলেন, সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সিইসির সঙ্গে সচিবও ছিলেন। আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আমরা একটি সুষ্ঠু ফেয়ার নির্বাচন চাই। ইসি সব নিবন্ধিত দলের একমাত্র নিরপেক্ষ কমিশন। সংবিধান অনুযায়ী তারা স্বাধীন রাষ্ট্র, তাদের সব জনবল দিতে বাধ্য। তারা যে আইন কানুনগুলো করবে সেগুলো কোথাও চ্যালেঞ্জ হবে না। সরকারের অন্য সমস্ত অর্গান ইসিকে সহায়তা দিতে বাধ্য থাকবে। এই ধরনের শক্তিশালী প্রভিশন অন্য কোনো ক্ষেত্রে দেওয়া নেই। শামীম হায়দার পাটোয়ারি বলেন, ইসির কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। একটি দ্বন্দ্বময় সময় বাংলাদেশ পার করছে, একটা রাজনৈতিক টালমাটাল সময় পার করছে। আশা করি এর মধ্যে কমিশন তার শপথ বজায় রেখে নিরপেক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন করবে। সবার অংশগ্রহণে একটি নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের আলো প্রস্ফুটিত হবে, আমরা এটা প্রত্যাশা করি। আমাদের আস্থা আছে কমিশন সুষ্ঠু ভোটের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। সীমাবদ্ধতা থাকলেও কমিশন চেষ্টায় ত্রুটি রাখবে না আমাদের মনে হচ্ছে না। ভোটের তারিখ বা পিআর সিস্টেম নিয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে জাপার মহাসচিব বলেন, পিআর পদ্ধতি নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে আমরা জানতে পেরেছি ভোটের তারিখ নিয়ে কোনো প্রধান উপদেষ্টা একটা চিঠি দিয়েছিলেন, সে অনুযায়ী কমিশন কাজ করছে। আমরা যেটা সমস্যা মনে করি, সরকার পুরোপুরি নিরপেক্ষ না, তবে কমিশনকে নিরপেক্ষ দেখতে চাই। সব দলকে কমিশন ডাকবে, কথা বলবে। আমরা ইসির ক্লায়েন্ট, রাজনৈতিক দল না থাকলে কমিশনের কোনো প্রয়োজন নেই। আমরা চাই কমিশন সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করবে। এটি খুব দুরূহ কাজ, এটি ইসিকেই করতে হবে, আর ইসিকে সরকার ও দলগুলোকে সহায়তা করতে হবে। জাপার অন্য একটি অংশ হিসেবে জাতীয় পার্টি নিজেদের দাবি করার বিষয়ে তিনি বলেন, গত 28শে জুন কাউন্সিল করাকে কেন্দ্র করে একটি দ্বন্দ্বের সৃষ্টি। সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে আমাদের সিনিয়র কিছু নেতা GM কাদেরকে ছাড়াই কাউন্সিলের সিদ্ধান্ত নেন। পরে তাদের রেজুলেশনের মাধ্যমে বহিষ্কার করা হয়। এই চিঠি চ্যালেঞ্জ করে তারা মামলা করেন, তবে সেটা এখনও কার্যকর আছে। আইনগতভাবে GM কাদেরের পক্ষে লাঙল প্রতীক থাকবে। ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে অযোগ্য ঘোষণার দাবির বিষয়ে শামীম হায়দার পাটোয়ারি বলেন, নির্বাচন আইনে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণার কোনো শর্ত পূরণ হয়নি। নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রয়োজন এবং কাউকে অযোগ্য ঘোষণা করা হলে তা গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য ক্ষতিকর। রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে চার্জশিট। অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশের তদন্ত সংস্থা সিআইডি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে চার্জশিট দাখিল করে তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক আদালত চার্জশিটটি গ্রহণ করেন। একই সঙ্গে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকার অপরাধ আমলে নিয়ে সব আসামির বিরুদ্ধে পেনাল কোডের 121, 121 এর ক, 128 এর ক ধারায় গ্রেপ্তারি
পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 11 সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। এবছরের 27 মার্চ শেখ হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই আদালতে মামলাটি দায়ের করেন সিআইডি সহকারী পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক। তদন্ত শেষে আসামির সংখ্যা বাড়িয়ে 286 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গত বছরের 19 ডিসেম্বর জয় বাংলা ব্রিগেড এর জুম মিটিংয়ে শেখ হাসিনা সহ অনেকে অংশগ্রহণ করে। এ সময় শেখ হাসিনা তার নেতাকর্মীদের কাছে দেশবিরোধী বক্তব্য রাখেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এই বক্তব্য সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।